আজকে আমাদের কাছে এমন একটা ঘটনা আছে যেটা নস্টালজিয়া হওয়ার সাথে সাথে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। আজকের ঘটনায় টেস্ট একটু ডিফারেন্ট হতে চলেছে এবং আগেই বলে রাখি, পার্সোনালি আমার ওয়ান অফ দ্য বেস্ট ঘটনা হয়ে গেছে অলরেডি এটা। তাই এই ঘটনাটার ব্যাপারে আমরা আগে থেকে কোনো হিন্টস দেব না আজকে, কারণ আমরা সরাসরি চলে যাব আজকের ঘটনায়। এখানে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা। হ্যালো অর্ঘদা, আমি রাজু নন্দী বোলপুর থেকে এই ঘটনাটা তোমায় পাঠালাম। অনেক দিন ধরে পাঠাবো মনে হলেও পাঠানো আর হয় না, তাই আজ সন্ধ্যের সময় বসে লিখেই ফেললাম। আসলে এই ঘটনাটা ঘটেছে আমার কাজিন ব্রাদারের সাথে, অর্থাৎ আমার বড় মাসির ছেলের সাথে। তারা অবশ্য থাকে রাজস্থানের উদয়পুরে, এবং আগের বছর যখন ওখানে বেড়াতে গেছিলাম তখন দাদার মুখ থেকেই এই পুরো ঘটনাটা শুনেছিলাম। মাসির বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এমন একটা বড় প্রাসাদের মতো বাড়ি রয়েছে, সেটা শুধু ভুতুড়েই নয়, তার সাথে খুবই অদ্ভুত ধরনের। যাই হোক, আজকে সেই ঘটনাই বলবো, তো বেশি দেরি না করে এবার চলো ঘটনার দিকে যাই। ঠিক 2023 সালের প্রথমের দিকে ফ্যামিলি ফাংশনের জন্য আমার এক মাসির বাড়ি উদয়পুরে ঘুরতে যাই। তখনই একদিন রাতে আমরা সব কাজিনরা মিলে আড্ডা মারার সময় আমার দাদা এই ঘটনাটা আমাদের শোনায়। আমি এই ঘটনাটা আমার দাদার ভাষ্য মতেই বলি, তাহলে শুনতে আরো ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, ঠিক শহরের বাইরেই একটা প্রাচীন রাজবাড়ির মতো জায়গা আছে, যেটাকে স্থানীয় মানুষরা বলে শয়তান কি হাভেলি। এই বাড়িটার নাম শুনলেই ওখানকার আশেপাশের মানুষের মনে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হতো। সেই প্রাচীন রাজবাড়িটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 130 বছর আগে, আর এখানকার জমিদারের নাম ছিল হরেন্দ্র ঠাকুর। তবে জমিদার পরিবারটি সেই রাজবাড়িতে বেশি দিন রাজত্ব করতেও পারেনি, কারণ সেই বাড়িটি তৈরি করার 5 বছরের মধ্যেই জমিদার পরিবারের একে একে সব সদস্যের অকাল মৃত্যু ঘটে এবং শেষে রাজবাড়িটি একদম ফাঁকা হয়ে যায়। আর আস্তে আস্তে বাড়িটিতে নানা ভৌতিক ঘটনা ঘটতে শুরু হয়। জমিদার বাড়িটা ঘন বসতি এলাকা থেকে খুব একটা দূরে নয়, ওই প্রায় 250 থেকে 300 মিটার দূরে একটি বিশাল রাজবাড়ি প্রাচীরের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বাড়িটিতে ছিল বিশাল দরজা জানালা থেকে শুরু করে প্রতিটি কোনায় কোনায় রাজকীয়তার ছাপ। তবে এখন বাড়িটার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। দেওয়ালে ফাটল, আর তার ভেতর থেকে লতাপাতার গাছ বেরিয়ে পুরো দেওয়ালে ছেয়ে গেছে। দুতলার বেশিরভাগ অংশ এখন ভগ্নপ্রায় অবস্থায়, আর ওখানকার বাতাস সব সময় গুমোট হয়ে থাকতো, যেন দম বন্ধ করা পরিবেশ। এবং দিনের বেলাতেও ওই রাজবাড়িতে ঢোকার সাহস অনেক কম মানুষই দেখায়। আশেপাশের লোকমুখ থেকে শোনা যায় রাতের অন্ধকারে রাজবাড়ির ভেতর দিয়ে কান্না ভেসে আসার আওয়াজ। কেউ বলে যে সেই জমিদারের অতৃপ্ত আত্মা, আবার কেউ বলে শয়তানের কান্না। রাজবাড়ির উত্তরের প্রান্তে একটি বিশাল বড় কুয়ো রয়েছে। অনেকে নাকি সেখান থেকেও মাঝরাতে চিৎকার ভেসে আসার আওয়াজও শুনেছে। এই শুনে আমি ও আমার বন্ধুরা ডিসাইড করি যে আমরা সবাই মিলে একদিন এই রাজবাড়িতে ঢুকে দেখব যে এর ভিতরে কি আছে। সেই মতো একদিন আমরা সব বন্ধুরা মিলে বাড়িটির ভিতরের দিকে ঢুকি, এবং ঢোকা মাত্রই আমাদের নাকে মাংস পচার মতো খুব
অদ্ভুত একটা গন্ধ আসতে থাকে। আমরা ভাবি হয়তো যে কোনো পশু পাখি মারা গেছে হয়তো, তাই জন্য তার বডি থেকে গন্ধ ছাড়ছে। কিন্তু পুরো রাজবাড়ির কোনায় কোনায় খোঁজার পরও কোনো পশুর ডেড বডি তো দূরের কথা, জ্যান্ত কোনো পশু পাখিও দেখতে পাইনি। আর সব থেকে অবাক যেটা লেগেছিল সেটা হলো আমরা সবাই ওখানে ঢোকা থেকেই নিঃশ্বাস নেওয়ার খুব প্রবলেম হচ্ছিল। কিন্তু দোতলায় ছাদ ছিল না, কিন্তু তাই গুমোট ভাব থাকারও কোনো ব্যাপার নেই। উপরন্তু দোতলায় হাওয়া বাতাসও বেশ ভালোই খেলছিল। বেরোবার সময় আমরা স্পষ্ট সবাই অনুভব করেছিলাম আমাদের পেছন পেছন ভারী পায়ের আওয়াজ। তাই সবাই মিলে আতঙ্কে ওখান দিয়ে দৌড়ে পালিয়ে আসি। অবশ্য এখন রাজবাড়ির 100 মিটার আগেই গভর্নমেন্ট থেকে একটা নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে ওই রাজবাড়িটি পরিত্যক্ত এবং ওখানে সাধারণের যাওয়া নিষেধ। এবং আমাদের আরও অভিজ্ঞতা হয়েছিল, যেমন প্রত্যেকটা ঘরে ঘরে যখন আমরা ঢুকে দেখছিলাম তখন সেই ঘরগুলোর দেওয়ালে অদ্ভুত রকমের কিছু চিহ্ন আঁকা বা লেখা ছিল, যেটা দেখে মনে হচ্ছিল অজানা কোনো ভাষায় হয়তো লেখা ছিল। আর তার সাথে আমাদের বারে বারে মনে হচ্ছিল আমাদের সবাইকে যেন কেউ একটা নজরে নজরে রাখছে সারাক্ষণ। এই বাড়ির ইতিহাসও কিন্তু কম ভয়ঙ্কর নয়। শোনা যায় রাজবাড়ির জমিদার তন্ত্র সাধনায় বিশ্বাস করত, আর রাজবাড়ির কোনো এক ঘরে গোপনে গোপনে কালো জাদুর মাধ্যমে প্রেত সাধনাও চালাতো। এবং আরও একটি অবাক করা ব্যাপার যে ওই রাজবাড়িতে 1 মাস ছাড়া ছাড়াই নতুন নতুন কাজের লোক ঢুকত। কিন্তু এত কাজের লোক কেন নেওয়া হতো বা পুরনো কাজের লোকগুলোই বা কোথায় যেত, সেই সম্বন্ধে কিন্তু কেউ কিচ্ছুটি জানত না। বলা যায় এক প্রকার সেটা রহস্যই ছিল। একদিন এরমই এক রাতে কাজের লোকের ছদ্মবেশে এক পুলিশ ওই রাজবাড়িতে ঢোকে এবং সে ইনভেস্টিগেশন করে বুঝতে পারে সেই জমিদারটি প্রত্যেক মাসে একজন করে নরবলি দিত, যাতে রাজবাড়ির সমৃদ্ধি আরও ফুলে ফেপে ওঠে। কিন্তু সেই দিন সব কিছু হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর রাজবাড়িটাকে পুরো বন্ধ করে দেওয়া হয়, আর তার জমিদারের স্থান হয় জেলে। ঠিক 2 দিনের মাথায় জমিদারের অকাল মৃত্যু হয় কোনো কারণ ছাড়াই। আর তারপর থেকেই সেই রাজবাড়ির নীরবতা আরো ভয়ঙ্করতম হয়ে ওঠে। স্থানীয়রা বলতো যে মাঝে মাঝে মন্ত্র পড়ার কর্কশ আওয়াজ, তারপর আরো বিভিন্ন রকমের চিৎকারের আওয়াজও নাকি শুনতে পাওয়া যেত। বাড়িটা যেন অভিশপ্ত হয়ে উঠেছিল তারপর থেকেই। শেষমেশে গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে এক তান্ত্রিককে পাঠায় সেই রাজবাড়িটা শুদ্ধ করার উদ্দেশ্যে। কিন্তু এর ফল যেটা হলো সেটা হয়তো কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। পরদিন সকালে জমিদার যেই ঘরে থাকতো সেই ঘরের মেঝেতে তান্ত্রিকের নিথর দেহ পাওয়া গেল। এই নিয়ে অনেক ইনভেস্টিগেশনও হয়েছিল পরবর্তীকালে, কিন্তু তার কোনো সুরাহাই এখনো পর্যন্ত হয়নি। স্থানীয়দের মধ্যে একজন বৃদ্ধ ছিল যে ওই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে অনেক কিছু অবগত ছিল, আর তারই ভাষ্যমতে ওই রাজবাড়ির নির্মাণের সময় একটি প্রাচীন কোনো পশুর মূর্তি মাটির তলা থেকে পাওয়া গেছে এবং ওই মূর্তিটি ভেঙে পুনরায় বাড়িটি নির্মাণ করার কাজ শুরু করা হয়েছিল। আর তার জন্যই এই অভিশাপ নেমে এসেছিল পুরো রাজবাড়ির ওপর। পরে সরকার থেকে ওই বাড়িটাকে গার্ড দেওয়ার জন্য 2 জন সিকিউরিটি গার্ডকে অ্যাপয়েন্ট করা হয়, কিন্তু তারাও বেশি দিন ওখানে পাহারা দিতে পারেনি। কারণ তারা জানায় যে রাতের বেলায় তাদের মনে হতো কেউ যেন রাজবাড়ির ভেতর দিয়ে তাদের নাম ধরে ডাকতো, তাদের গলা চেপে ধরতো
এবং অনেকবার এমনও হয়েছে যে একটা লম্বা অবয়ব তাদের সামনে দিয়ে দৌড়াতে দৌড়াতে হাওয়ায় মিশে গেছে। তাই সিকিউরিটি গার্ডকেও অনেকবার পাল্টানোর পরেও সেখানে কেউ পার্মানেন্ট হিসাবে থাকতে চাইতো না। এত কিছুর পরেও অনেক ছোট ছোট ছেলে মেয়ের দল বা ইনভেস্টিগেশনের জন্য অনেকে এসেছে। তারা অবশ্য অনেক ভয়ঙ্কর কিছু অনুভব করলেও প্রত্যেকবারের মতোই আশ্চর্যজনকভাবে ক্যামেরায় কিছু ধরা পড়েনি। বিজ্ঞান মঞ্চ থেকেও অনেক লোক এসেছিল। তাদের মতে এটা নাকি নিছকই কুসংস্কার মাত্র, কিন্তু যারা এই বাড়িটার অভিজ্ঞতা পেয়েছে বা যারা আশেপাশে থাকে তারা খুব ভালো করেই জানে যে প্রায় মাঝরাতে এখানে কি হয় আর না হয়। এই রাজবাড়ির রহস্য আজও মানুষের মনে ভয়ের জন্ম দেয়। সূর্য ডোবার পর বাড়িটির আশপাশ দিয়ে যাওয়া আসার সময় মানুষজনেরা নিজেদের মনে মনে মন্ত্র পড়তে থাকে যাতে তাদের কোনো ক্ষতি না হয় বা বাড়িটার অভিশাপ যেন তাদের স্পর্শ না করতে পারে। বাড়িটা রাতের অন্ধকারে যেন আরো ভয়ঙ্করতম হয়ে ওঠে। মাঝে মাঝে ছাদে এক বিন্দু আলো যেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়ায়, আর কেউ কেউ নাকি শাড়ি পরা একজন মহিলাকেও বসে থাকতেও দেখেছে। তখন এই বাড়িটার কর্মকাণ্ডের কথা শুধু স্থানীয়দের মধ্যেই নয়, অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আর তখন কিছু মাস অনেকে এসে হাজির হতো এই বাড়িটিকে দেখার জন্য। তারপর সরকার থেকে অনেক রকম চেষ্টা করা হয়েছিল যাতে বাড়িটা ভেঙে ফেলা হয়, কিন্তু সেটাও শেষ পর্যন্ত সফল হয়নি। তাই পরে পুরোহিত দিয়েও বাড়িটার চারপাশে পুজো করানোর চেষ্টা হয়, কিন্তু তাতেও সফল হওয়া যায়নি। বাড়িটির আশেপাশে অদ্ভুত ছায়ামূর্তি ঘোরাঘুরি করতেও দেখা গেছে, আর তার সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তি নিমেষের মধ্যেই হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। এরম অনেক ঘটনা ঘটেছে যেগুলো পুরোটা হয়তো এখানে লিখে বোঝানো সম্ভবকর হবে না। তবে এখন পুরো বাড়িটাকে সিল করে দেওয়া হয়েছে। এখন কেউ পাঁচিল টপকেও আর ভেতরে যেতে পারে না। তবে এখনও অনেক রকম আওয়াজ বা ছায়ামূর্তিকেও দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। তো এই হলো দাদার মুখ থেকে শোনা একটি ঘটনা, যেটা তোমার সাথে শেয়ার করলাম। আমি আশা করি আমার এই অগোছালো লেখাটা তুমি গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করবে, আর সেই অপেক্ষায় আমি এবং আমার পুরো পরিবার রইলাম। আমার দাদার নাম অমিতাভ রাজপুত। ওর নাম প্লিজ একবার হলেও করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ অর্ঘদা। তোমার ঘটনাগুলোর অনেক বড় একজন ফ্যান আমি আশা করি আরও অনেক এগিয়ে যাও এবং খুব তাড়াতাড়ি তোমার চ্যানেল মনিটাইজড হয়ে যায়। থ্যাংক ইউ রাজনন্দী এবং অমিতাভ রাজপুত, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। একটা আলাদাই হরর নস্টালজিক ফিল পেলাম এই ঘটনায়। সত্যি আমার দারুণ লেগেছে ঘটনাটা। তোমাদের মধ্যে এখনও যদি কেউ চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও প্রতি মঙ্গলবার এরামই ভৌতিক ঘটনা শোনার জন্য। তোমরাও যদি এরম ঘটনা পাঠাতে চাও তাহলে আমায় মেইল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com বা ঘটনাগুচ্ছ ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বা অন কল রেকর্ডিংয়েও তুমি শেয়ার করতে পারো। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক রাত 10টায় নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ জয় শ্রীরাম।